হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব রাসায়নিক বিক্রিয়া। ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 8 এর চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া। তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়া মানে কি বোঝায়। রাসায়নিক বিক্রিয়া যখন আমরা পড়ব, আমরা প্রথমেই জানবো যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে পদার্থগুলো থাকে সেই পদার্থগুলোকে আমরা বলে থাকি বিক্রিয়ক। তাহলে যারা বিক্রিয়াটাকে শুরু করছে তাদেরকে আমরা বলছি বিক্রিয়ক। আর বিক্রিয়া হয়ে গেলে যে পদার্থগুলো উৎপন্ন হচ্ছে তাদেরকে আমরা কি বলছি? বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ। বিক্রিয়া শুরু করতে শক্তির প্রয়োজন। এই উষ্ণতা বাড়লে অণুদের গতিশক্তি বাড়বে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটবে। যেরকম রাসায়নিক বিক্রিয়া কিভাবে ঘটতে পারে, ধরো আলো সালোক সংশ্লেষে সাহায্য করে। তাহলে সবুজ উদ্ভিদ যারা থাকে, সবুজ উদ্ভিদরা সূর্যালোকের সাহায্যে, সূর্যালোকের ফোটন কণা ক্লোরোফিলকে সক্রিয় করে সেই ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোককে নিয়ে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে হেল্প করে। কিসের জন্য? সালোক সংশ্লেষের জন্য। কারণ উদ্ভিদ হচ্ছে স্বভোজী জীব, আমরা উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, আমরা হচ্ছে পরভোজী জীব। ওকে, তাহলে প্রথমেই আমি যেটা বললাম যে বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটানোর জন্য শক্তি প্রয়োজন। আলো সালোক সংশ্লেষের মাধ্যমে সৌর কিছু ব্যাকটেরিয়া সূর্যের আলোর শক্তিকে তাদের রাসায়নিক শক্তিতে পরিণত করে। নেক্সট কি আছে? নেক্সট আছে চাপ। ধরো খেলনা বন্দুকের ক্যাপকে জোরে আঘাত করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। শব্দ, তাপ, আলো এসব উৎপন্ন হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সময় চাপের ভূমিকা। খুব জোরে আঘাত করলে, অর্থাৎ ক্যাপের উপর চাপ পাইয়ে আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজনীয় শক্তি যোগান দিতে পারি। যখন আমরা ছোটবেলায় ক্যাপ বন্দুক ফাটাতাম, আমাদের কাছে বন্দুক থাকতো, তার মধ্যে আমরা ক্যাপটাকে এইভাবে করতাম, ভরে আমরা ট্রিগারটাকে এইভাবে চিপতাম, ক্যাপটা ফাটতো, আওয়াজ হতো, তাপ বেরোতো, আলো বেরোতো। তাহলে এই যে আমরা ট্রিগারটাকে চাপছি, এই যে চাপটা দিচ্ছি, সেই চাপের জন্য কি হচ্ছে? রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। নেক্সট কি আছে দেখো, আমরা দেখি জল একটা তরল যা দ্রাবক রূপে কাজ করে। দুটি কঠিনের গুণকে মেশালে তাদের মধ্যে অণু বা আয়নরা পরস্পর মেশার সুযোগ পায় না। তাহলে দ্রাবকের অণুরা কি করে? এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদেরকে আলাদা করে দেয়, তখনই কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়াটা শুরু হয়। তাহলে দ্রাবক একটা থাকলে কি হয়? সেই দ্রাবকটা যেহেতু নিজে লিকুইড বা নিজে তরল, ও বাকি পদার্থের অণুগুলোকে কি করে? ওই একই রকম ভাবে তরলীকৃত করে ওদেরকে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে বা বিক্রিয়াটা অ্যাকচুয়ালি শুরু করতে সাহায্য করে। জল একমাত্র দ্রাবক নয়, এছাড়া আরো বিভিন্ন দ্রাবক থাকতে পারে, লাইক কেরোসিন, লাইক বেনজিন, লাইক কার্বন। খাবার সোডা, টার্টারিক অ্যাসিডের পরীক্ষা যদি আমরা দেখি তাহলে কি হবে? খাবার সোডা হচ্ছে এক ধরনের আয়নীয় যৌগ। কেরোসিন, বেনজিন বা তারপিন তেলের মতো দ্রাবক এদেরকে তৈরি করে দ্রবীভূত করতে পারে না। আবার টার্টারিক অ্যাসিড বা অন্য অ্যাসিড বিক্রিয়া করতে গেলে হাইড্রোজেন প্রসারণ দিতেই হবে। সেই ঘটনা জলে ঘটতে পারে, কেরোসিন, পেট্রোল বা তারপিন তেলে ঘটবে না, অর্থাৎ বিক্রিয়া শুরুই হবে না। এই জন্য আমরা জলকে বলি সার্বজনীন দ্রাবক। জলকে কি বলি আমরা? সার্বজনীন দ্রাবক। কারণ বেশিরভাগ যে দ্রাবক হলো সেগুলো জল নামক দ্রাবকে দ্রবীভূত হতে পারে, তাই জন্য আমরা জলকে বলি সার্বজনীন দ্রাবক। ওকে, এবার আসছে তড়িৎ। তড়িৎ কি? দেখো জলে একটু সালফিউরিক অ্যাসিড কি সেটার মাধ্যমে ব্যাটারির সাহায্যে তড়িৎ পাঠালে দেখা যাবে বুদবুদ আকারে নির্গত হচ্ছে। এর মধ্যে একটা গ্যাস হলো হাইড্রোজেন, অন্যটা হলো অক্সিজেন। এক্ষেত্রে জল দিয়ে দিতে হবে হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে যদি আমি সালফিউরিক অ্যাসিডটা না দিতাম কি হলো? যদি আমি জলের মধ্যে কারেন্ট পাঠাতাম, ওটাকে তড়িৎ বিশ্লেষণ করার চেষ্টা করতাম, হাইড্রোজেন আর অক্সিজেন আয়নকে আলাদা করার চেষ্টা করতাম, তাহলে সেটা হতো না। কেন? কারণ জল হচ্ছে এক প্রকার প্রশম দ্রাবক বা নিউট্রাল সলভেন্ট। জল প্রশম দ্রাবক বা নিউট্রাল সলভেন্ট হওয়ার জন্য কি হয়? জল যে কোনো কিছুকে নিউট্রালাইজ করতে পারে বা প্রশমিত করতে পারে। তাহলে আমি যদি জলের মধ্যে জেনারেলি কারেন্ট পাঠাই বা ইলেকট্রিসিটি বা তড়িৎ পাঠাই, তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে সেই কারেন্ট বা ইলেকট্রিসিটিকে জল কিন্তু প্রশমিত করে দেবে, অর্থাৎ ইলেকট্রিসিটি বা কারেন্টটা জলকে কিন্তু ভাঙতে পারবে না। তাই জন্য জলটাকে সামান্য অ্যাসিডিক করার জন্য তার মধ্যে আমরা মিশিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড
এই লঘু সালফিউরিক অ্যাসিড মেশানোর জন্য কি হয়, জলটা কিছুটা পরিমাণে অ্যাসিডিফাইড হয়, তো কিছুটা পরিমাণে অ্যাসিড ওর মধ্যে থাকার জন্য জলটা খুব সহজে বা সাধারণভাবে বিয়োজিত হওয়ার ক্ষমতা রাখে। তখন কি হয়, তখন জলটা যখন আলাদাভাবে বিয়োজিত হয় তখন আমরা দেখতে পাই অ্যানোডে অ্যানায়ন এন্ড ক্যাথোডে ক্যাটায়ন। অর্থাৎ এই যে ব্যাটারি, এটা দুটো তড়িৎদ্বার থাকে, একটার নাম হচ্ছে অ্যানোড আর একটার নাম হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোডে যাবে অ্যানায়ন, অ্যানায়ন মানে যার মাথায় ঋণাত্মক আয়ন হিসেবে মাইনাস সাইন থাকবে, আর ক্যাটায়ন মানে হচ্ছে যার মাথায় প্লাস অর্থাৎ ধনাত্মক আয়ন হিসেবে প্লাস সাইন থাকবে। তাহলে অ্যানোডে যাবে অ্যানায়ন, মানে অ্যানোডে যাবে অক্সিজেন হাইড্রোক্সিল আয়ন। তাহলে অ্যানোডটা কি ধরনের, অ্যানোডটা তার মানে হচ্ছে পজিটিভ, তাই জন্য অপোজিট গুলো নিজেদেরকে আকর্ষণ করে। তার মানে অ্যানোড হচ্ছে পজিটিভ, যেখানে যাবে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, তাহলে অ্যানোডে হবে জারণ, আর হাইড্রোজেন যাবে হচ্ছে ক্যাথোডে, তার মানে ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার, যেখানে কি হবে, যেখানে হবে বিজারণ। ওকে, রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবে ইলেকট্রোপ্লেটিং এর কারখানা আমরা দেখছি। ইলেকট্রোপ্লেটিং এর কারখানা মানে কি, যেখানে ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িতের সাহায্যে প্লেটিং করা হয়। ধরো আমি কথা বলছি সোনার উপর রূপোর জল, তাহলে যেটার উপর সেটাকে আমি রাখবো অ্যানোডে, আর যেটার জল করছে তো সোনার উপর রূপোর জল, রূপোর উপর সোনার জল। আমি যদি ধরি রূপোর উপর সোনার জল, তাহলে যেটার জলটা আমি করবো সেটাকে আমি রাখবো ক্যাথোডে, সেখান থেকে যেটার উপর করছি সেইটাকে আমি রাখবো হচ্ছে অ্যানোডে। তাহলে যেটা করছি মানে সোনাকে করছি, সোনাকে রাখছি কোথায়, ক্যাথোডে, আর যেটার উপর করছি মানে সেটা হচ্ছে গিয়ে আমার রূপো, সেটাকে আমি রাখছি ক্যাথোডে। এইভাবে জলটা হয়ে যাওয়ার পরে আমি দেখবো অ্যানোডের শেষে গিয়ে একটা অ্যানোড মাড বা কাদা জাতীয় বস্তু পাওয়া যাবে, যেটা অত্যন্ত প্রেশিয়াস বা দামি, সেখানে বিভিন্ন বল ধাতু অর্থাৎ সোনা রূপো এগুলোর ধ্বংসাবশেষ বা কিছু অবশিষ্টাংশ পাওয়া যায়, সেইটাকে আমরা বলি হচ্ছে অ্যানোড কাদা বা অ্যানোড মাড। দেখো রাসায়নিক প্রক্রিয়া অ্যানোডে জল, লোহা তৈরি, চালা, চামচ, বাটি, নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়। নিকেলের আস্তরণ দেওয়ার ফলে কি হয়, জিনিসগুলো সহজে মুছে পড়ে না। আস্তরণ দেওয়ার কাজটা এখানে রাসায়নিক বিক্রিয়া এবং সেখানে বিক্রিয়া করে তড়িৎ শক্তি ব্যবহৃত হয়। তাহলে যে সমস্ত রাসায়নিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে বলা হয় অনুঘটক বা ক্যাটালিস্ট। অনুঘটকের কাজকে বলা হয় অনুঘটন বা ক্যাটালাইসিস। তাহলে এমন কিছু পদার্থ থাকে যারা কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করে শুধুমাত্র বিক্রিয়াটার বেগটাকে বাড়ানোর জন্য, তাড়াতাড়ি বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টটাকে পাওয়ার জন্য, এবং বিক্রিয়া শেষ হয়ে গেল সেই পদার্থগুলো নিজেরা অংশগ্রহণ যেভাবে করে শেষে গিয়েও সেভাবেই থাকে, তাদেরকে আমরা বলি অনুঘটক বা ক্যাটালিস্ট। এবং এই যে ঘটনা বা পদ্ধতিটা, এটাকে আমরা বলি অনুঘটন বা ক্যাটালাইসিস। হাইড্রোজেন পারঅক্সাইড হলো একটি বর্ণহীন তরল, যেটা খুব সুস্থিত হয়, সাধারণ তাপমাত্রায় খুব ধীরে ধীরে ভেঙে যায়, জল অক্সিজেন গ্যাস তৈরি করে। এই সাধারণ তাপমাত্রায় খুব ধীরে ধীরে হয়, তাহলে প্রোডাক্টটা তো আমার তাড়াতাড়ি আসছে না, তো তখন আমাকে কি করতে হবে, ওর মধ্যে অনুঘটক হিসেবে দিতে হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা কি করবে, বিক্রিয়ার বেগটাকে তাড়াতাড়ি করে দেবে। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড যেটা সুস্থিত নয়, এটা খুব তাড়াতাড়ি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের জন্য ভেঙে গিয়ে তৈরি করবে হাইড্রোজেন আলাদা আর অক্সিজেন, হাইড্রোজেন আলাদা অক্সিজেন, সরি। সাবধান থাকবে, হাইড্রোজেন পারঅক্সাইড যেমন চোখ ও চামড়ার পক্ষে ক্ষতিকারক, তাই জন্য সেটা থেকে সাবধানে থাকতে হবে। এই নিজের পরীক্ষাটা কোনোদিনই তোমরা করবে না, কারণ পরীক্ষাটা জাস্ট দেখে বোঝার চেষ্টা করলেই হবে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো চোখে বা মুখে গেলে বা নাকে ঢুকলে সেটা কিন্তু আমাদের যে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র সেটাকে ক্ষতি করতে পারে। অনুঘটকের বৈশিষ্ট্য, অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে একই অবস্থায় ফিরে পাওয়া যায়, যেটা আমি প্রথমেই বললাম। কি হচ্ছে, এমন কোন অনুঘটক হয় না যে সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে, মানে সাপোজ আমি যে কোনো বিক্রিয়া করি, একটাই অনুঘটক আছে, সেই সব বিক্রিয়ার বেগ বাড়ে, এরকমটা হয় না। আলাদা আলাদা জিনিসের ক্ষেত্রে, আলাদা আলাদা বিক্রিয়ার ক্ষেত্রে আলাদা আলাদা অনুঘটক আমার প্রয়োজন, যারা আলাদা আলাদা পার্টিকুলার হয়তো শুধুমাত্র সেই বিক্রিয়ারই বেগটা বাড়াতে পারছে। ওকে, 3 নম্বর, কি কোনো বিক্রিয়ায় অনুঘটক উপযোগী হবে
তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে কিন্তু বলা যায় না। মানে পরীক্ষা করে প্রস্তুতিগারে বা পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে পরীক্ষা করে বোঝা যায়। যে আমি হাইড্রোজেন পারঅক্সাইডের উদাহরণটা লিখেছি, এটাও কিন্তু পরীক্ষা থেকেই প্রাপ্ত যে এইখানে হাইড্রোজেন পারঅক্সাইড শোষিত না করে তার বিক্রিয়ার বেগ বাড়ানোর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা দায়ী হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সিমিলারলি অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে কাজ করতে পারলো না, অন্য কেউ করলো, এটা কখনোই বিক্রিয়ার সমীকরণ দেখে বোঝা যায় না। কিন্তু জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে এটা পরীক্ষাগারে পরীক্ষা করে বুঝতে হয়। জৈব অনুঘটক, উৎসেচক বা এনজাইম। দেখো জৈব অনুঘটক, উৎসেচক বা এনজাইম মানে বিশেষ বিশেষ ধরনের জৈব অনুঘটক বা এনজাইম না থাকলে বেশিরভাগ রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে না। জৈব অনুঘটকগুলো প্রধানত প্রোটিন জাতীয় জৈব, যেগুলো ধরো উৎসেচক অর্থাৎ কার্বোহাইড্রেট পরিপাকের জন্য কার্বোহাইড্রেট জাতীয় উৎসেচক, প্রোটিনের জন্য প্রোটিন জাতীয়, ফ্যাটের জন্য ফ্যাট জাতীয় উৎসেচক, যেগুলো না থাকলে আমাদের শরীরে আমরা যে খাবার খেলাম সেগুলো পরিপাকই হতো না। তাহলে এই যে ধরনের উৎসেচকগুলো আছে এগুলো এক একটা খাবারের জন্য এক এক রকম, সব খাবারের জন্য তো এক নয়। ফ্যাট জাতীয় খাবারের তো প্রোটিন জাতীয় উৎসেচক ওটাকে পরিপাক করতেই পারবে না, তাই না? সেই হিসেবে দেখো আমরা কাঁচের গ্লাসে সামান্য ইউরিয়া গুলে 1 চামচ অরহর ডালের গুঁড়ো দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, সামান্য শুকলে আমরা দেখো অ্যামোনিয়া বন্ধ হয়ে যাচ্ছে। ফেনলফথ্যালিন যদি আমরা দিই তাহলে দেখবো দ্রবণটা গোলাপি হয়ে গেছে। এই অরহর ডাল তরমুজের বীজে ইউরিয়েজ নামক এক প্রকার উৎসেচক থাকে। তাহলে ইউরিয়েজের কাজ হলো ইউরিয়াকে পরিপাক করা বা ইউরিয়াকে ডাইজেস্ট করা হচ্ছে ইউরিয়েজের কাজ। ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি করে। এই যে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে সেটা একটা প্রচন্ড তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত হবে, যেটা তৈরি হলে গন্ধটা নাকে গেলেই আমরা বুঝতে পারবো যে অ্যামোনিয়াই তৈরি হচ্ছে। এটা অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়া দ্রবণকে খালিও করে দিচ্ছে, তাই জন্য ফেনলফথ্যালিনটা গোলাপি হয়ে গেছে। তাহলে ফেনলফথ্যালিন হচ্ছে এখানে এক প্রকারের নির্দেশক, যে নির্দেশ করছে দ্রবণটা গোলাপি হচ্ছে ও বর্ণহীন থেকে তাই কালার চেঞ্জ করে পিঙ্ক হচ্ছে, এন্ড দ্যাটস ওয়াই দ্রবণটা কালারটা পিঙ্ক হয়ে যাচ্ছে। নেক্সট ইজ তাপমুখী পরিবর্তন বা এক্সোথার্মিক রিঅ্যাকশন, অর্থাৎ যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাপমুখী রাসায়নিক পরিবর্তন বলে, যেমন কার্বনের দহন, পোড়াচুনে জল দেওয়া এক্সেট্রা। তাপমুখী ক্রিয়ার ব্যবহারিক উপযোগী তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা গ্যাস করে যে তাপশক্তি পাওয়া যায় তাদের জল ফুটিয়ে স্টিম তৈরি করা হয়। সিমিলারলি বেশি চাপে এই গরম স্টিল যখন ধাক্কা দিয়ে টারবাইনের পাখা ঘোরানো হয় তখন বিদ্যুৎ উৎপাদন করা হয়। আরো একটা তাপমুখী পরিবর্তনের যদি আমরা এক্সাম্পল বা উদাহরণ দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং। ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি করা হয়? ঝালাই দিয়ে। দেখো সতর্কতা কি, যেসব তাপমুখী রাসায়নিক পরিবর্তনে দ্রুত বিষক্রিয়া ঘটে, প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়, সেগুলো খুবই বিপজ্জনক। যে কোনো বিস্ফোরণে প্রচুর পরিমাণে যে তাপ, প্রচুর পরিমাণে বিভিন্ন গ্যাস মুক্ত হয়, সেই গরম গ্যাসগুলো দ্রুত ছড়িয়ে পড়ার সময় যে ত্বরণ সৃষ্টি হয় তার ধাক্কায় কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। চোখে, মুখে, নাকে বা স্কিনে লাগলে প্রচন্ড পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হতে পারে, ঠিক আছে? তাপগ্রাহী পরিবর্তন কি? যে সমস্ত রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে কোনো তাপ শোষিত হয় তাদেরকে আমরা বলি এন্ডোথার্মিক বা তাপগ্রাহী পরিবর্তন। তাপগ্রাহী একটা বিক্রিয়ার উদাহরণ হচ্ছে কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত ক্রিস্টাল, যেটার সঙ্গে ধরো আমি অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিক্স করলাম। তাহলে এই বিক্রিয়াটা দেখা যাবে তাপ কিন্তু পরিবেশে উৎপন্ন হচ্ছে না আলাদা করে, তাপ পরিবেশে শোষিত হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি এন্ডোথার্মিক রিঅ্যাকশন বা তাপগ্রাহী পরিবর্তন। নেক্সট হচ্ছে জারণ বিজারণের ধারণা। এখানে জারণ বিজারণ বলতে আমরা কি বুঝি বা কিভাবে আমরা জিনিসটা পাবো, দেখো আমরা আস্তে আস্তে দেখি। জারণ বিজারণ, জারণ বিজারণ অর্থাৎ জারণ মানে হচ্ছে যখন অক্সিজেন প্রবেশ করবে, আর বিজারণ মানে হচ্ছে যখন হাইড্রোজেন প্রবেশ করবে। সিমিলারলি আমরা এরকম বলতে পারি তাহলে জারণ মানে অক্সিজেন প্রবেশ করবে বা হাইড্রোজেন বেরিয়ে যাবে। আবার বিজারণ মানে তাহলে হাইড্রোজেন প্রবেশ করবে বা অক্সিজেন বেরিয়ে যাবে।
তাই না? তাহলে বিক্রিয়ায় কোনো যৌগের বা বিভিন্ন যৌগের মিশ্রণের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হলে সেগুলোকে জারণ বা অক্সিডেশন বলা হয়। তো দেখা যাচ্ছে একে অন্যের ধাতু বা অবশিষ্ট অক্সিজেনের সঙ্গে রান প্রক্রিয়ায় যুক্ত হয়ে অক্সিজেন যৌগে পরিণত হয় কোনো মৌলের সঙ্গে। অক্সিজেন যুক্ত হওয়ার প্রক্রিয়াকে আমরা জারণ বলি। তাই দহন এক প্রকার জারণ, যা প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট হতে পারে। দহন মানে যেখানে আগুন জ্বলছে, আগুন জ্বলতে যে গ্যাস সাহায্য করে তার নাম অক্সিজেন। আগুন জ্বলছে মানে ওখানে অক্সিজেন আছে, অক্সিজেনটা আগুনকে জ্বলতে সাহায্য করছে, তার মানে দহনটা হচ্ছে এক প্রকারের জ্বালানি। বিভিন্ন ধাতু এই সমস্ত আকরিক থেকে তোমার বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে বের করা হয়। দেখা যায় কি সেই আকরিকগুলোর অনেকগুলো কিন্তু অক্সাইড যৌগ। এই সমস্ত অক্সাইড যৌগ পৃথিবীতে অক্সিজেন গ্যাসের উৎপত্তির জন্য উৎপন্ন হয়েছিল। তাহলে জ্বালানি বিজারণ একটা খুব সাধারণ স্বাভাবিক বিক্রিয়া, কখনোই অস্বাভাবিক নয়। জীবদেহ খাবারের সরলতম উপাদান শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জ্বালিত হয়ে শক্তি উৎপন্ন করে। তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম, এই জিনিসটা থেকে আমরা কি বুঝতে পারছি? জারণ মানে হচ্ছে অক্সিজেনের প্রবেশ। তাহলে কোনো ধাতুকে যদি আমরা তার আকরিক থেকে কম খরচায় কম সময়ে ভালো জিনিস হিসেবে নিষ্কাশন করি, তার মানে সেটা কিন্তু আমার সেই ধাতুর অক্সাইড যৌগ হতে পারে। অক্সাইড যৌগ মানে কি? অক্সাইড যৌগ মানে ধরো একটা ধাতু হচ্ছে আমার ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের অক্সাইড যৌগ মানে ধরো MgO অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে যদি আমি ম্যাগনেসিয়ামকে এখন বার করি, তাহলে ম্যাগনেসিয়ামটা যদি আমার ধাতুটা যদি আকরিকটা ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ হয়, তার মানে কিন্তু এখানেও এটা জ্বালন অবস্থা বা জারিত অবস্থাতেই আছে। ওকে, খোলা বাতাসে লোহা পড়ে থাকলে তার গায়ে লালচে বাদামি আস্তরণ পড়ে যায়, একে আমরা মরচে বলি। মরচে পড়া একটা রাসায়নিক বিক্রিয়া। লোহার উপরে তেল রং বা আলকাতরা করলে দিলে লোহা জল ও বাতাসের সংস্পর্শে আসতে পারে, সেটা আমরা করতে পারি যাতে মরচেটাকে আমরা আটকাতে পারি। সিমিলারলি সহজে মরচে পড়ে না তখন, এবং লোহার উপরে জিঙ্কের আস্তরণ দিলে লোহা কিন্তু মরচে পড়া থেকে বাধা নেয়। এই পদ্ধতিটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। এই পদ্ধতিটাকে আমরা কি বলি? আমরা বলি গ্যালভানাইজেশন। তাহলে গ্যালভানাইজেশন পরীক্ষার প্রশ্ন দিলে আমরা কি লিখবো? লোহাকে মরচের হাত থেকে বাঁচানোর জন্য যদি আমরা তার উপর জিঙ্কের প্রলেপ দিয়ে থাকি, তাহলে সেইটাকে আমরা বলি গ্যালভানাইজেশন। ওকে, এই ছিল আমাদের রাসায়নিক বিক্রিয়া। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, থ্যাংক ইউ ফর ইউর অবজারভেশন, থ্যাংক ইউ।